তৌহিদ খাবার চিবোতে চিবোতে জাহানারার দিকে তাকিয়ে বলে, তোমার আবার কি হলো? খাচ্ছ না কেন? খাবো তো, এবার এমন খাওয়া খাবো যেন মন জুড়িয়ে যাবে। মানে? ও তুমি বুঝবে না, খাও তোমার মতো। তৌহিদ খাওয়ায় আবারও মনোযোগ দিল। সবাই সবার মতো খাবার শেষ করে উঠে গেল। ফালাক নিজেরও জুলফিকারের জন্য খাবার নিয়ে উপরে গেল। ফালাককে দেখে মিটিমিটি হাসছে সবাই। ফালাক মুখটা বাংশুটে করে চাইল সবার মুখে। ফালাক সিঁড়ি দিয়ে ওঠার সময় রুবাইদা সবাইকে তাড়া দিয়ে বলে, চল চল, দুপুরের রান্না আছে, কুটুমগুলোর কথা তো ভাবতে হবে। একটু পর সবাই জড়ো হবে। আর হ্যাঁ, মর্জিনা স্কুলে গেছে, ওর পায়েস আলাদা করে রাখতে হবে। ফালাক নিজের ঘরে আসে খাবার নিয়ে। ফালাকের ঘর এটা। জুলফিকারের সাথে বিয়ের পর তো এটাই ফালাকের পরিচয়। খাবার এনে কোনো সংকোচ ছাড়াই ঘরে প্রবেশ করে ফালাক। জুলফিকার ব্যালকনিতে আছে। সারাদিন ওখানে কি করে বুঝে আসে না ফালাকের। ভ্রু কুঁচকে বলে, খাবার এনেছি। জুলফিকার চলে আসে ভেতরে। ফালাক প্রশ্ন করে, আপনি সারাদিন ওখানে থাকেন কেন? বাইরে যাওয়া বারণ, তাই ছাদ আর বেলকুনিতে যাই। বেলকুনিতে রোদ আছে। ফালাক খাবার বেড়ে জুলফিকারের সামনে দিয়ে বলে, এই নিন আপনার খাবার। খাইয়ে দে। পারবো না। দিবি না? না। কেন? আপনার হাত থাকতে আমি কেন খাইয়ে দিব শুনি? হাতের তো ক্ষয় হয়নি যে আমাকেই খাইয়ে দিতে হবে। সত্যি খাইয়ে দিবি না? সত্যিই বললাম তো। ফালাক অন্যদিকে ফিরে নিজের কাজ করতে নেয়। জুলফিকার গম্ভীর কণ্ঠে বলে, মেহবুবা। ফালাক কাজ থামিয়ে দাঁড়িয়ে রইল। জুলফিকার পেছন থেকে বুঝে গেল ফালাক থেমে গেছে। মলিন হেসে আবারও ডাকে, ও মেহবুবা। এভাবে টান দিয়ে ভালোবেসে দেখলো লোকটা যে ফালাক না ফিরে থাকতেই পারল না। পেছন ফিরে জুলফিকারের দিকে তাকিয়ে বলে, কি? খাইয়ে দে না মেহবুবা। আল্লাদি চাওয়া জুলফিকারের। ফালাকের মন এমনিতেই এই পাগলের জন্য আনচান করে, এখন তো আরো বেশি করছে। স্বামী রূপে এই পাগল যেন ফালাককে তার প্রেমে পাগলি বানিয়ে দিতে ব্যস্ত। ফালাকে এগিয়ে এসে জুলফিকারের সামনে ছোট কাঠের টুল টেনে বসে। জুলফিকার আচমকা টুল আরো নিজের নিকটে টেনে আনে। হতভম্ব দৃষ্টি ফালাকের। জুলফিকার পাশে থাকা প্লেট নিয়ে ফালাকের হাতে দেয়। ফালাকের রুটি ছিঁড়ে সবজি দিয়ে মিশিয়ে জুলফিকারের মুখের সামনে ধরে। জুলফিকার মুখে পড়ে নেয়। ফালাকের দৃষ্টি জুলফিকারের সুরমা চোখের দিকে। ফালাক গভীর দৃষ্টিতে দেখছে তার খাড় খাইয়ে দিচ্ছে। জুলফিকার ফালাকের এই চাহনি দেখে মৃদু হেসে দিল। ফালাকের আঙুলে কামড়। ফালাক হালকা চোখ মুখ কুঁচকে বলে, আ! ফালাক সরিয়ে নিয়ে দেখল ব্যথা পেলেও আঙুলে কামড়ের দাগ নেই। ফালাক রাগ মিশ্রিত চাহনি দিয়ে বলে, রাক্ষস আপনি? আমি রাক্ষস হলে আজ তো তোকেই খেয়ে ফেলতাম। আজ তো আমি তাকে না খেলেও আমার আঙুল কামড়িয়েছেন। কই দেখি তো। সরুন তো, জ্বলছে আঙুল। জুলফিকার ফালাকের আঙুল ধরে ফু দেয়। ফালাক মুখ ভেঙচে বলে, কামড়ে আবার পিরিত দেখায়। জুলফিকার মৃদু হেসে দেয়। জুলফিকারকে পাগল ভেবে এই মেয়েটা যা পারে শুনিয়ে দিচ্ছে। যেদিন জুলফিকার সুস্থ রূপে ফিরে আসবে সেদিন এই মেয়েটার মুখের ভাব দেখতে চাই সে। শীতকালটা কেমন জানি, ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন হয়। যেমন সকালে শীত তো দুপুরে রোদের দেখা মিললে গরম, যদি রোদের দেখা না মিলে তো শীত থেকেই যায়। শীতের মাঝে রান্না করতেও শান্তি। এই দুপুরে সওদাগর বাড়ির সকল গিন্নি একত্রে রান্নাঘরে উপস্থিত। সবাই সবার কর্তার পছন্দের খাবার জোগাড় করতে ব্যস্ত। এদিকে ফালাক জানে না জুলফিকার কি খেতে ভালোবাসে। এমনিতে জুলফিকারকে সব কিছুই খেতে দেখে সে। আলাদাভাবে কাউকে জিজ্ঞাসা করার মতো সময় আসেনি তার। আজ সবাইকে তাদের স্বামীর জন্য পছন্দের খাবার জোগাড় করতে দেখে ফালাকের খুব ইচ্ছে করছে জুলফিকারের জন্য কিছু রান্না করার। রান্নাঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে ফালাক। রুবাইদা রান্না করছে আর চৈতালির সাথে হেসে হেসে কথা বলছে। জুনায়েদ সওদাগর ও লিটন সওদাগর একই খাবার খাবেন। জুবাইর সওদাগর ও তৌহিদ ভিন্ন খাবারের কথা বলায় ফরিদা আর জাহানারা মিলে নিজেদের মতো করে সকালে আসা বাড়ির কাজের মহিলা রাহেলাকে নিয়ে কাজ করাচ্ছে। এরপর নিজেরাও নিজেদের জন্য খাবারের জোগাড় করে। ফালাককে দেখে চৈতালি প্রশ্ন করে, তুমি এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? ফালাক চোখ তুলে তাকিয়ে বলে, আমাকে দিয়ে তো কিছুই করাচ্ছে না। রুবাইদা কড়াইতে ঢাকনা দিয়ে বলে, একটু পর বাড়িতে লোকজন আসবে, তোকে পুতুল সেজে বসে থাকতে হবে। আর গ্রামের লোকেরা এসে তোর রূপ দেখে গুণ গাইবে।
এখন যদি রান্না করিস তো মুখে কি একটা হলে গুণটা শুনবি কি করে বলতো? কথাগুলো রুবাইদা হেসে হেসেই বলে। চৈতালিও মুখ টিপে হেসে দিয়ে বলে, ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছ, এমন যত্নবান শাশুড়ি পেলে কিছুই লাগে না। ফালাক মুস্কি হেসে বলে, বাইরে তো সবাই রান্না করছে, তাহলে এখানেও কেন রান্না করা হচ্ছে? ওগুলো মেহমান এসে খাবে দুপুরে, আমরাও খাবো। তোর মিষ্টি বাবা তেল মশলা খাবার খায় না, শুনলাম সেজো ভাইও খায় না, তাই একসাথে রান্না করা। ওদিকে ছোট ভাই আর ভাইজানের পছন্দ মতো খাবার খাওয়া হচ্ছে। এই বাড়ির বউ হয়ে আসার পর রুবাইদা তার দেবরদের ভাই বলেই সম্বোধন করে, কিন্তু জাহানারার বিয়ের পর তৌহিদকে ভাইজান বলাটা অভ্যাস করেছে। ছোট ভাই হিসেবে জুবাইরকে ডাকার পর ননাস হিসেবে তৌহিদকে ভাইজান বলাটাই যেন তার কাছে শ্রেয়। জাহানারা ওর হাতে রান্না করা কবুতরের গোশত রান্না করা বাটিটি এনে রুবাইদার কাছে নিয়ে বলে, তোমার মতো পরিপক্ক রাঁধুনি তো নই আমি। দেখো তো রান্নাটা কেমন হয়েছে। ওনার নাকি শরীর দুর্বল করেছে, কবুতরের দিয়ে শালগম ঝোল খাবে। রুবাইদা মৃদু হেসে বলে, আমাকেই বলতে তুমি, আমি রান্না করে দিতাম। তুমি এখন সদ্য শাশুড়ি হয়েছ, দায়িত্বের শেষ নেই তোমার। নিজের স্বামীর রান্নাটাই করো, আমি না হয় আমার স্বামীর জন্যেই কিছু করি। জাহানারা মানুষটার মাঝে কিছুটা কুচুরির স্বভাব থাকলেও ভাই ভাবির জন্য আলাদা টান আছে তার। ঘরজামাই হিসেবে তৌহিদকে কখনো কেউ অপমান করেনি। হ্যাঁ, জাহানারার মনে বিষ ঢেলেছে অনেকবার অনেকে, ফরিদা নিজেই সেই দলের একজন, কিন্তু বিষটা তীব্রভাবে কার্যকর হয়নি। শুধু নিজের স্বামীর সাথে মিলিয়ে এই সওদাগর পরিবারে দেখতে গেলে তার যোগ্যতা অনেকটাই নিম্ন স্তরে চলে গেছে। এটা তো তার ভালোবাসার ব্যক্তিকে কাছে রাখার জন্যই হয়েছে। বেকার একজনকে ভালোবেসে বিয়ে করে জাহানারা। রূপ দেখেই যেন জাহানারা মুগ্ধ। তৌহিদকে মেনে নেয়নি জুনায়েদ সওদাগর, কিন্তু পালিয়ে বিয়ে করে নেয় জাহানারা ও তৌহিদ। এরপর শিশু তাহিরকে দেখে হৃদয় কোঠায় নেড়ে ওঠে বাচ্চাটার জন্য। এই বেকার বাবার কারণে শিশুটার জীবন তো আর শেষ করা যায় না। সবার প্রথমে তাহিরকে কোলে নিয়ে কণ্ঠ কাঠিন্য রেখে জুনায়েদ সওদাগর বলেন, তোমরাও বাড়িতে আসো। খুশি হয়ে বাড়িতে প্রবেশ করেছিল সেদিন সবাই। জাহানারা কৃতজ্ঞ ছিল বেশ, কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে তৌহিদ সওদাগর মহলের ঘরজামাই হিসেবে পরিচিত। এটা কেউ বলে বলে দেয়নি, তৌহিদের নিজ যোগ্যতায় এমন হয়েছে। এরপরও জাহানারা পারেনি স্বামীকে অমান্য করতে। স্বামীকে সে যেন জান প্রাণ দিয়েই ভালোবেসে। তৌহিদ নিজেও ভালোবাসে জাহানারাকে। জুনায়েদ সওদাগরের আগে ডিমের আড়ত ছিল, এখন ওটা তৌহিদ আর তাহির দেখে। মাছের আড়ত দেখে জুনায়েদ সওদাগর ও জুবাইর সওদাগর। স্বর্ণের দোকানটাও দুই ভাই মিলে দেখে। সবকিছু ঠিকভাবে চললেও লোভ কাজ ঠিকই করে জাহানারার মাঝে, তবে সেটা ফরিদার থেকে অনেক অংশেই কম। রুবাইদা খাবারের দিকে চোখ রেখে বলে, খুব সুন্দর হয়েছে তোমার হাতের রান্না। রাহেলা শাড়ির আঁচল মুখে গুজে বিড়বিড় করে রাগের সাথে বলে, মশলা বেটে সব গুছিয়ে দিলাম আমি, উনি হাতের নাড়াটা কোনো রকমে নেড়ে ভালো রাঁধছে। ফালাক এক পদক রান্নাটা দেখে রুবাইদার উদ্দেশ্যে বলে, এই কবুতর ছাদের, তাই না? হ্যাঁ। ফালাকের কেন জানি একটু মনটা খারাপ হলো। কবুতর কতটা ভালোবেসে জুলফিকার পোষে। ফালাক তো একদিন দেখেছিল জুলফিকার কি সুন্দরভাবে কবুতরদের খাবার ছিটিয়ে দেয়। জুলফিকারের প্রত্যেক কাজের সাথে যেন মুখের হাসি লেগে থাকে। এই হাসিটা ফালাকের কাছে এক এক সময় এক এক রকম লাগে। ফালাক মন খারাপকে পাত্তা না দিয়ে মুখের হাসি ভাব বজায় রেখে বলে, শুনেছি উনি নাকি মিষ্টি বাবার মতোই তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন। ওনার জন্য কি রান্না করেছো মিষ্টিমা? চৈতালি একভ্রু উঁচিয়ে মশকরা করে বলে, ওরে মেয়ের বুদ্ধি রাখো, বরের জন্য রান্না করতে মন চাইছে বললেই তো হয়, আমরা কি না করব নাকি? বরের হাতের রান্না খেয়ে বর যখন প্রশংসা করবে, এই সুখ থেকে কি আমরা তোমাকে বিতাড়িত করব? ফালাক ঠোঁট কামড়ে হাসে, চোখটা নিচে রাখে। রুবাইদা হেসে দিয়ে বলে, তুই চাইলে গলদা চিংড়ির মালাইকারি করতে পারিস, ওটা খেতে আমার আব্বাজান খুব ভালোবাসে। গলদা চিংড়ি? কেন পারবি না? তাহলে থাক, তোর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করলে করতে পারিস। এমনিতেও অত খাবারের খুঁত ধরে না, যেটা দেবে ওটাই খায়।
ফালাকের চিংড়িতে অ্যালার্জি আছে। যেদিন চিংড়ি মাছ ধরে অ্যালার্জি বেড়ে যায়, তবুও সাহস নিয়ে স্বামীর জন্য ফালাক বলে। সমস্যা নেই, আমি পারবো। রুবাইদা জানে না ফালাকের অ্যালার্জি আছে। আশ্রমে থাকতে কখন অ্যালার্জির সূচনা ঘটে এটা তো তার জানা হয়নি। ফালাককে সবকিছু দেখিয়ে দেয় রুবাইদা, তারপর বলে, এখানে সব কিছু আছে, আর তোর যদি ভিন্নভাবে রান্না করার ইচ্ছে হয় আমাকে ডাক দিস। অনেক কিছুই তো সরানো হয়েছে, আমি এনে দিব। ফালাক মাথা কাত করে সম্মতি দেয়। এক এক করে রান্নাঘর থেকে চলে যায় সবাই, থেকে যায় শুধু রাহেলা। ফালাক গ্যাস ধরাতে নেবে, তখনই রাহেলা বলে ওঠে, একটা কথা বলেই নতুন গিন্নিমা। রাহেলার মুখে গিন্নিমা ডাক শুনে ফালাকের নতুন এক অনুভূতি পেল। সেও এখন গিন্নি হয়ে গেছে। রাহেলা ফালাকের পানে চাইল। রাহেলা ভীতু দৃষ্টি দিয়ে বলে, চুলায় রান্না করলে স্বাদ বেশি হয়, তুমি চুলায় রান্না করো, আমি না হয় চুলা ধরায় দিব। ফালাক মৃদু হেসে বলে, ঠিক আছে, আপনি তাহলে চুলা ধরিয়ে দিন, আমি রান্না করছি। রাহেলা চুলা ধরিয়ে দিতেই ফালাক কড়াই রাখলো চুলায়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জুলফিকারের জন্য 2টা গলদা চিংড়ি নিতেই রাহেলা বলে, তুমি আজকে না হয় বাড়ির লোকেদের জন্য গলদা চিংড়ির মালাইকারি করো। নতুন বউ তো, স্বামীর পাশাপাশি বাড়ির সবাই ভালোবাসা দিব। কিন্তু ওরা যদি না খায়? আরে খাবে খাবে, ওরকম তো মুখ দিয়ে বলেই সবাই। একবার সামনে নিয়ে যাও, দেখবা হাত চেটে খাবে। ফালাক সাহস পাচ্ছে না রান্না করতে। রাহেলা আশ্বস্ত করে বলে, শোনো গিন্নিমা, একটা কথা বলি, আমি তো নিজেও সংসার করছি, আর কাজ কাম করতে করতে অনেক সংসার দেখছি। নতুন নতুন বউদের অনেক কিছু বুঝতে সময় লাগে। তুমি যত তোমার কাজ কাম দিয়ে শ্বশুরবাড়ির লোকের মন জুগিয়ে চলবা, তত ভালোবাসা পাবা। সবাইকে এক আঁচলে রাখার জন্যে একটু কষ্ট করা লাগেই। ফালাক এই আঁচলে রাখার ব্যাপারটা না বুঝেও এটা বুঝলো ভালোবাসা দিয়েই সবার মন জয় করতে হবে। যদিও তার স্বামী তার শাশুড়ি তাকে কখনো কুমন্তব্য দেয়নি, বরং এই শাশুড়ি তার উজ্জ্বল ভবিষ্যৎ চায়। ফালাক মিষ্টি হেসে সবার জন্য চিংড়ি নিয়ে লবণ হলুদ মাখালো, তেলের ওপর দিয়ে একটু ভেজে নেয়। রাহেলা মশলা কুটে বাটলো পাশে বসে। দুজনেই কাজ করছে আর সংসার কিভাবে করবে এসব নিয়ে কথা বলছে। রাহেলা এই সওদাগর বাড়িতে রুবাইদা কি কি কাজ করে সেগুলোই গুছিয়ে বলছে। ফালাক শুনছে আর রান্না করছে। নিজের ঘরে বিছানায় বসে কিছু হিসাব মেলাচ্ছে জুলফিকার। এর মধ্যে জুলফিকারকে কল করেছে আজ মির্জাফর। জুলফিকার বিরক্ত দৃষ্টি দিয়ে ফোন ধরল। মির্জাফর নিজেও যেন জুলফিকারকে রাগিয়ে দিতে ভালোবাসে, তাই তো এখন দিল এক বলদ মার্কা হাসি। জুলফিকার রাগের সাথে গর্জে উঠে বলে, 32 পার্টি বন্ধ কর মির্জাফর। মির্জাফরের আর কি, সে তো ভিডিও কলে জুলফিকারকে দেখছে আর হেসেই যাচ্ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে মির্জাফর প্রশ্ন করে, বাসর কেমন করলে গুরু? তোকে বলিদান না দিয়ে আমার বাসর সম্পূর্ণ হবে না। তুই সারা আসলেই মির্জাফর। আশ্চর্য ভঙ্গিতে মির্জাফর বলে ওঠে, আমি আবার কি? লিমনকে ওই খুনের ভিডিও কেন দিয়েছিলি? জেহেরকে জেলে না পাঠালেও চলতো, উল্টা আমার কাজের অর্ধেক অংশ বাকি পড়ে গেল। আমি যেটা আশা নিয়েছিলাম তা ভেস্তে গেল। বউকে তো পেলে। এভাবে পেতে চাইনি আমি কাউকে। আমার কাজ অর্ধেক করে কি হবে? লাভের লাভ তো সব হারালাম, আরও হারাতে হবে হয়তো। কোনো চিন্তা করিও না গুরু, আমি আসছি পরশু। বিষ আমার কাছেই আছে, সাথে আছে নতুন কিছু ঔষধি গাছের ডাল, যেগুলো তোমার কাজেও লাগতে পারে। জেহেরের কি হবে? আরে গরু, চিন্তা করিও না, ও আজকালের মধ্যে ছাড়া পাবে। আমি তো ভিডিওটা একটু এডিট করে নিই, যেন ভিডিওটা পরীক্ষা করলে দেখা যায় ওটা নকল। এমনিতে জেহেরের উপরে একজন তো আছেই, কিন্তু কথা হলো ওর সেই মাথাটাকে জানতে পারবো কিনা বুঝছি না। তাকে তো আমি খুঁজে বের করবই, তাতে আমার যত বড় সাধনা করতে হোক না কেন। সাবধানে থেকো গুরু, ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। তোমাকে নিয়ে চিন্তা আমার একটু বেশিই হয় এটা নিয়ে। জুলফিকার সওদাগর কোনো কাঁচা খেলাড়ি না। সে যখন মাঠে একবার পা দিয়েছে, এই লড়াইয়ের বিজয় সে লাভ করবেই। যদি মেয়েটার জীবন ঝুঁকিতে পড়ে? ঝুঁকিতে তো তার জীবনটা পড়েছেই। সে নিজেই জানে না কখন কিভাবে সে অন্ধকার রাজ্যের সাথে জড়িয়ে গেছে। অবাধ্য মনের মেয়েটা তোমাকে ভালোবাসা শুরু। জুলফিকার মৃদু হাসে। ফোনে এই হাসি দেখে মির্জাফর প্রশ্ন করে, তোমার মেহবুবাকে একবার দেখবে না গুরু?
জুলফিকার চোখ বন্ধ রেখেই বলে, হুম। কেন? কারণ সে আমার মেহবুবা, আমার বউ। আমার বউকে আমি ব্যতীত অন্য কেউ দেখুক, এটা আমি চাই না। তোমার বউকে তো তোমার ভাই ভালোবাসে, আমরা তো পরের কথা। সেই জন্যই তো আমার বউ বানিয়ে রেখেছি, যাতে আমার ভাই নামক আমার শত্রু তার ভালোবাসা না পায়। তোমাদের এই দুই ভাইয়ের শত্রু শত্রু খেলা মেয়েটার জীবন ঝলসে যাবে। তিলে তিলে মরবে মেয়েটা যখন তোমার সত্যিটা জানতে পারবে। জুলফিকার চোখ মিলে চাইল, ফোনের দিকে চোখ রেখেই বলে, সে কখনোই জানতে পারবে না আমার অন্ধকার জগতের কথা। সত্যিটা কখনো গোপন থাকে না, তোমার সত্যিকারের রূপটা গোপন থাকবে না। এটাই নিয়তি, এটাই মেনে নিতে হবে। আমি তাকে সত্যিটার সম্মুখীন হতেই দিব না। মেয়েটাকে একটু ভালোবাসা শুরু করো গুরু। এই মেয়েটা মায়ের মৃত্যুর পর আশ্রমে অনাথের মতো কাটিয়েছে, এখন তুমি তোমার স্বার্থে ওকে ব্যবহার করছো। অন্তত স্বার্থ সিদ্ধির পর ওকে ছুঁড়ে ফেলো না। ও নরম মনের না হলেও একটা পাগলকে এত ভালোবাসতো না। মেয়েটার মনটা নির্ভেজাল, ও খাঁটি মনের এক জীবন সঙ্গী চায়। তোমার পাগলাতে ব্যবহারকে ওকে এটাই মেনে বুঝিয়েছে যে তুমি খাঁটি মনের অধিকারী, কিন্তু সে তো জানে না সে যাকে খাঁটি মনে করে খাঁটি ভাবে আসলে সে স্বার্থপর, সব থেকে বড় স্বার্থপর। স্বার্থপর না হলে মেয়েটাকে আমার জীবনে জায়গা দিতাম নাকি? জুলফিকারের মৃদু হাসি, কথাটা গম্ভীরভাবে বলা শুনে মির্জাফর চমকালো। আসলে কি বোঝাতে চায় জুলফিকার? সে কি ভালোবাসা দিয়ে মেয়েটার মন জয় করবে, নাকি মধুজার মতো কিছু একটা ঘটবে? মধুজা মেয়েটার চরিত্রের সাথে ওর মিত্রটা মেনে নেওয়া যায়, কিন্তু ফালাক তো সম্পূর্ণ ভিন্ন। পবিত্র মনের মেয়ে ফালাক কোনো বাজে চিন্তা নিয়ে থাকে না। স্বচক্ষে না দেখলেও জুলফিকারের থেকে প্রতিপদে যেগুলো শুনেছে তাতেই বোঝা যায় মেয়েটা আসলেই সরল সহল ও একটু রাগী। ফালাকের রাগটা সম্পর্কে জুলফিকার জানিয়েছে অনেক আগেই। সবকিছু শুনিয়ে মির্জাফর ফালাককে আলাদা সম্মান করে, অন্যান্যদের মতো করে ফালাককে অন্ধকার জগতে রাখতে চায় না। এই চিন্তাধারা মির্জাফরের মাঝে আগে ছিল না, থাকবেই বা কী করে? জুলফিকারের খাস দাস বলে কথা, সে তো গুরুর মতোই চিন্তাধারা রাখবে। কিন্তু বিয়ের দিন জুলফিকারের মুখে কিছু কথা শুনে মির্জাফর এখন ফালাককে নিয়ে দুশ্চিন্তাই করে বেশি, এটা খুব একটা প্রকাশ করে না। মির্জাফরকে নীরব দেখে জুলফিকার বলে, আমার মেহবুবার প্রশংসা তোমার কাছে অনেক বেশি করেছি মনে হচ্ছে এখন আমার। করে হয়তো ভুল করেছ, ওকেও আমার মর্জিনার মতো বোন বানিয়ে জায়গা করে দিতে ইচ্ছে করছে না? জুলফিকার মৃদু হাসে মির্জাফর বলে, আচ্ছা গুরু, তোমার মেহবুবা কি মায়াবী দেখতে? তাহলে সে এক আলাদা জাদুকরী কন্যা, যে অজান্তেই কাউকে মায়ার জালে ফেলতে জানে। আমি কি মেয়েটার ভাই হতে পারি? তাহলে তো আজ থেকে তুমি আমার শালা হলে মির্জাফর। জুলফিকারের দুষ্টমি মার্কা হাসি দেখে মির্জাফরের এতক্ষণ আটকে থাকা আবেগী মুখশ্রী পরিবর্তন হলো। জুলফিকার আরো বেশি উচ্চস্বরে হেসে দেয়। মির্জাফর বলে, হাসবে না গুরু। তোমার খবর বলো, পেলে কি তাকে? না গুরু, পাইনি। কই গেলে আমার সেই বাটুল চেরিটা? বাটুল? হ্যাঁ বাটুল, আমার কাঁধের নিচে ওর মাথা হবে এমন দেখতে। কথাবার্তা চালচলন কেমন? যদিও আমি সরাসরি কথা বলিনি, কিন্তু রাস্তায় যে কয়বার দেখা হয়েছিল মেয়েটা খুবই রাগী। কথা বলে সোজা সাপটা, মুখের উপর জবাব দেয়। কোনো ছেলে তাকে বিরক্ত করতে পারে না। আমি তো সেদিন ওকে উত্ত্যক্ত করা ছেলেটাকে মারতে গিয়েছিলাম, কিন্তু যে দেখি ওই ছেলেটার নাক সেই ফাটিয়ে দিয়েছে। তাহলে বুঝো মেয়েটা কেমন। মেয়েটা খুবই ভালো মনে হলো। দেখতে কেমন? দেখতে মাশাল্লাহ, গোলগাল মুখ, লম্বা চুল, নাকটা সুন্দর। মির্জাফরের এমন প্রশংসা শুনে হেসে দেয় জুলফিকার। মির্জাফর নিজেও বোকা বোকা হাসি দেয়। তার বাতরুল ছেলেদারের নাকের প্রশংসা করল। মানুষ মেয়েদের হাসি না হয় চোখের প্রশংসা করে, আর এই মির্জা ফরহাদ আলী কিনা নাকের প্রেমে পড়েছে। মির্জাফর মিথ্যে রাগ দেখিয়ে বলে, হাসবে না গুরু। আজকাল মেয়েদের ডাগর ডাগর চোখ, লম্বা লম্বা চুলের সাথে মিষ্টি হাসি অহরহ মেলে, কিন্তু আমার এই বাটুল ছেলেটার মতো সুন্দর নাক অহরহ মেলে না। জুলফিকার আরো বেশি জোরে হেসে দিল। মির্জাফর ফট করে কল কাটে। তার একটু লজ্জাই লাগলো হয়তো। এভাবে তার প্রেমে পড়া শুনে যদি কেউ মজা নেয়, লজ্জা তো লাগবেই।
দরজায় কড়া নাড়ার শব্দে হুঁশ ফিরে জুলফিকারের চোখ উঁচিয়ে দরজার দিকে তাকালো। ছিটকিনি দিয়ে রেখেছিল এই ফোনটা ঘরের গোপন স্থানে লুকিয়ে গলা উঁচিয়ে বলে, কে? উত্তর দেয় রোহিণী। আমি। জুলফিকার আয়নায় তাকিয়ে